আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমি 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং আজকে আমার অ্যাসাইনমেন্টের আলোচনার বিষয় থাকবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো যারা এবার এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণ করছো তাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে যে অ্যাসাইনমেন্টটা নির্ধারণ করা হয়েছে এই সপ্তাহে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। আমার আলোচনায় তোমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে, অর্থাৎ কীভাবে প্রশ্নের অ্যাসাইনমেন্টটির অ্যান্সার করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অ্যাসাইনমেন্টটি কীভাবে লিখলে একটি মানসম্মত সুন্দর অ্যাসাইনমেন্টের রূপ দেওয়া যায় সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করা হবে। এই কারণে তোমাদেরকে প্রথমেই বলে নিব যে ক্লাসটি না টেনে তোমরা পুরোপুরি ক্লাস দেখা সম্পন্ন করবা এবং ক্লাস দেখা শেষে ধারণাটা নিয়ে তোমরা নিজের মতো করে একটা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবা। তো এই হচ্ছে তোমাদের কাছে নির্দেশনা, অবশ্যই হুবহু কপি করবে না। আর আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে রয়েছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক লেসন। তো তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যখন যে ধরনের ক্লাস প্রয়োজন সেই ক্লাসগুলো কিন্তু এখান থেকে দেখে নিয়ে তোমাদের সমস্যার সমাধান করতে পারবা। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আমার প্রশ্নে। দেখো, আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3 প্রথম অধ্যায় থেকেই দেওয়া হয়েছে। এখানে বলছে ইসলাম পূর্বযুগে আরব জীবনযাত্রার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে। শিকনফল কি ইসলাম পূর্বযুগে আরব জীবনযাত্রার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থার বর্ণনা দিতে পারবে। এটা আমার শিকনফলের মধ্যে আছে। নির্দেশনা কি বলছে? প্রাক ইসলামী যুগের জীবনযাত্রার বর্ণনা, প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক অবস্থার বিবরণ, প্রাক ইসলামী যুগের ভূ রাজনৈতিক অবস্থার বিবরণ, প্রাক ইসলামী যুগের আমরা এখানে উৎকৃষ্ট সাংস্কৃতিক অবস্থা আলোচনা করব এবং প্রাক ইসলামী যুগের দৃষ্টিভঙ্গি, উৎকৃষ্ট গুণাবলীয় দৃষ্টিভঙ্গি উল্লেখ করব। তো এই নির্দেশনা মাফিক আমাদের কাজ করতে হবে। তবে আমরা আরেকটি কাজ যেটা সম্পন্ন করব সেটা হচ্ছে আমাদের একটা বক্স দেওয়া থাকে। তোমরা জানো, তোমরা যেহেতু এর আগেও অ্যাসাইনমেন্ট অনেক সম্পন্ন করেছো, আমাদের যে বক্সগুলো দেওয়া থাকে আমরা সেই বক্সগুলো অনুসরণ করব। বিশেষ করে আমাদের এই 4 নম্বর ঘরে যেটা রয়েছে সেই বক্সটা খুব ভালো মতো অনুসরণ করব। দেখো, এখানে বলছে যে প্রাক ইসলামী যুগের জীবনযাত্রা উদাহরণসহ যথাযথ ব্যাখ্যা করলে, প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক অবস্থা উদাহরণসহ যথাযথ ব্যাখ্যা করলে, পাক ইসলামী যুগের ভূ রাজনৈতিক অবস্থা উদাহরণসহ যথাযথ ব্যাখ্যা করলে, এবং আমরা দেখব যে পাক ইসলামী যুগের সাংস্কৃতিক অবস্থা উদাহরণসহ যথাযথ ব্যাখ্যা করলে, সর্বশেষ কি বলছে? প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী দৃষ্টিভঙ্গি মূল্যায়নে যথাযথ সৃজনশীলতা পরিলক্ষিত হলে। তো এইরকম কার্যক্রম যদি আমি সম্পন্ন করতে পারি তাহলে কিন্তু আমার জন্য এই যে মোট নম্বর 20, আমার পয়েন্ট দেখো 5টা ভাগ ছিল, এই 5টা 4 5 20 নম্বর কিন্তু আমাদের জন্য বরাদ্দ রয়েছে। অর্থাৎ আমরা 20 নম্বরের জন্য একটা পরিপূর্ণ একটা অ্যান্সার করতে পারবো। তো আমার অ্যাসাইনমেন্টে আমি তোমাদেরকে সেই বিষয়গুলোই উপস্থাপন করব। কিভাবে লিখলে তুমি পরিপূর্ণ একটা অ্যাসাইনমেন্টে সেটাকে রূপ দিতে পারবা সেই বিষয়গুলোই তুলে ধরা হবে। তো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এটা সরাসরি লিখে দেখা দিচ্ছি। প্রথমে বলে নিয়েছি এখান থেকে ধারণা নিবা, ধারণা নিয়ে তোমরা 2-3টা রাইটারের বই এক জায়গায় করবা, করে সেখান থেকে বিভিন্ন তথ্য সংযুক্ত করে অ্যাসাইনমেন্টটা লিখে সম্পন্ন করবা। তো চলে যাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টে। আমরা যেহেতু প্রতিবেদন লিখতে বলছে, তাহলে আমরা জাস্ট প্রতিবেদন লেখার আগে আমাদেরকে একটু ফর্মালিটিস বা একটা নিয়মকানুন মেনটেন করতে হয়, আমরা সেই বিষয়টা দেখব। আমরা এইভাবে আমাদের যার যার কলেজের নাম দিব। বরাবর প্রধান শিক্ষক, আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি টেকনিক কলেজ, মিরপুর, ঢাকা 1216। জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার প্রতিষ্ঠানের এখানে দ্বাদশ লিখবা, দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্র বা ছাত্রী, যেটা ইচ্ছা লেখা যাবে, যে যেমন সে অবস্থা থেকে লিখবা। বা এখানে দ্বাদশ শ্রেণী না লিখে আরেকটা কথা লেখা যেতে পারে যে এইচএসসি পরীক্ষার্থী, সেটাও লিখে দেওয়া যেতে পারে। এইচএসসি পরীক্ষার্থী, আমি আপনার প্রতিষ্ঠানের জন্য এইচএসসি পরীক্ষার্থী। কোভিডকালীন কারণে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে নির্ধারিত অ্যাসাইনমেন্ট আলোচনা করা হলো। এই যে এইভাবে জাস্ট একটা স্টার্টিং, যেহেতু ওই যে আমাদেরকে প্রতিবেদনে উপস্থাপন করতে বলছে, তাই আমরা একটু প্রতিবেদন উপস্থাপন, যেহেতু আমরা প্রতিবেদন তো নির্দিষ্ট করে বলে নাই, আমরা প্রধান শিক্ষক বরাবরই প্রতিবেদনটা লিখব। আমরা একটা শিরোনাম দিব। শিরোনাম কি? ইসলাম পূর্বযুগে আরব জীবনযাত্রার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে প্রতিবেদন রচনা। দেখো, আমাদের এটা শিরোনাম। এভাবে তোমরা একটা শিরোনাম দিয়ে নিবা। শিরোনামটা নিজের মতো করে লেখা যাবে, এখানে নিজের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। প্রাক ইসলামী যুগের জীবনযাত্রা। প্রাক ইসলামী যুগে বলতে আয়ামে জাহিলিয়া যুগকে বলা হতো। সাধারণভাবে আয়ামে জাহিলিয়া বলতে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ইসলাম প্রচার শুরুর পূর্বের যুগকে বোঝায়। আয়াম আরবি শব্দ, এর অর্থ যুগ।
কাল, আর জাহিলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আয়ামে জাহিলিয়া অর্থ অজ্ঞতা বা তামসার যুগ। তাহলে আয়ামে জাহিলিয়া অর্থ হচ্ছে আমরা কি পেলাম? অজ্ঞতার যুগ বা তামসার যুগ। আয়ামে জাহিলিয়া বলতে সেই যুগকে বোঝায় যে সময় আরবে কোনো প্রকার কৃষ্টি, ধর্মগ্রন্থ, ধর্মীয় অনুভূতি বা চেতনা ছিল না। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, সাধারণত জাহিলিয়া শব্দটি অজ্ঞতা বা বর্বরতাকে বোঝায়, যা কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কে বোঝায় যেখানে আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ধর্ম প্রচারক ছিল না প্রত্যাদেশে আসা কোনো ধর্মগ্রন্থ। অর্থাৎ প্রত্যাদেশে আসা ধর্মগ্রন্থ বলতে বোঝাচ্ছে যে ওই যে ওহী নাজিল হওয়ার মাধ্যমে যেমন আমরা কুরআন শরীফের আয়াতগুলো পেয়েছি, ওই রকম কোনো ধর্মীয় গ্রন্থ কিন্তু আয়ামে জাহিলিয়া যুগে ছিল না। মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে ইসলামের আবির্ভাবের পূর্বে যখন আরব উপদ্বীপের আইন, কানুন, নীতি, নৈতিকতা, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বুদ্ধি, মানবতাবোধ, অর্থনৈতিক স্বাধীনতা সহ আর্থসামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা, নৈরাজ্য বিরাজ করত, সেই সময়কে আয়ামে জাহিলিয়া বলা হতো। তা দেখো, আমাদের ইসলাম পূর্ব যুগের অবস্থান আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। আসলে আমাদের যদি ইসলাম পূর্ব যুগের কথা বলি, সেই যুগটাকেই বলা হয় আয়ামে জাহিলিয়া, আর আমরা এখানে আয়ামে জাহিলিয়ার বিবরণটাই দিলাম। অর্থাৎ আয়ামে জাহিলিয়ার বিবরণ দেওয়া মানে ইসলাম পূর্ব যুগের বিবরণ দেওয়া। এবার বলছে, জানতে চেয়েছে আমাদের প্রাক ইসলামী যুগের আর্থসামাজিক অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক সামাজিক অবস্থা। আমরা দুইটাকে আলাদা আলাদাভাবে উপস্থাপন করতে পারি বা আমরা একসাথে উপস্থাপন করতে পারি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুইটাকে আলাদাভাবে উপস্থাপন করেছি, তবে তোমরা চাইলে আর্থসামাজিক অবস্থা বলে একসাথেও আলোচনা করতে পারো। অর্থনৈতিক অবস্থা, মরুময় অনুর্বর আরব ছিল কৃষিকাজের উপযোগী, এটা উপযোগী হবে না, অনুপযোগী হবে, কৃষিকাজের জন্য অনুপযোগী ছিল। এটা মরুময় আরব, এটা অনুপযোগী ছিল। ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক ইসলামী আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহর আরব শ্রেণীতে বিভক্ত ছিল। অর্থনৈতিক অবস্থা আলাদা ছিল। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসা বাণিজ্য। অর্থাৎ অনুর্বর আরবের কৃষিকাজ কাজের জন্য অনুপযোগী, কারণ অনুর্বর, এখানে তো উর্বর না, উর্বর হলে কৃষিকাজের জন্য উপযোগী হবে। এই কারণে এটা অনুর্বর আরব ছিল, হচ্ছে কৃষিকাজের জন্য অনুপযোগী। এই কারণে সেখানে তারা ব্যবসা বাণিজ্যটাকেই বেশি প্রাধান্য দিত। পশুপালন ছিল মেরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করত। লুটতারাজকে আরববাসীর একটা পেশা হিসেবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের অর্থ সম্পদ লুট করত। পাক আরব যুগে সুদ প্রথা ভয়াবহ অবস্থার রূপ লাভ করেছিল। সুদ ব্যবসায়ীদের মধ্যে প্রাধান্য ছিল। শহরবাসী আরবগণ ব্যবসা বাণিজ্য করত। তারা আরব দেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সাথে বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক গড়ে তুলেছিল। প্রাক আরব যুগে এক শ্রেণীর লোক মূর্তি তৈরি করে জীবিকা নির্বাহ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণে তারা দক্ষ ছিল। তা দেখো, আমরা কিন্তু তাদের অর্থ উপার্জনের যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে প্রত্যেকটা ধারাবাহিকভাবে বিষয়গুলো কিন্তু উপস্থাপন করলাম। তো তোমরাও এইভাবে বিষয়গুলোকে সুন্দর মতো উপস্থাপন করবা। সামাজিক অবস্থা, পাক আরব যুগের সামাজিক অবস্থা খুব খারাপ ছিল। সে সময় আরববাসী সুরা, নারী ও যুদ্ধে লিপ্ত থাকতো। নিম্নের সামাজিক অবস্থা তুলে ধরালো। শ্রেণী বিভাজন, ইসলাম পূর্ব যুগে আরবের দুই শ্রেণীতে বিভক্তি ছিল, যাযাবর বেদুইন ও শহরে বাসিন্দা। এই দুটা শ্রেণী ছিল, যাযাবর বেদুইন এবং শহরে বাসিন্দা। আরবের কৈলিন্য প্রথা প্রচলিত ছিল। এ থেকে ষষ্ঠ শতাব্দীতে হিমারীয় ও মুদারীয়দের মধ্যে আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়। এই যে কৈলিন্য প্রথা, এটা আরব সমাজে একটা ঘৃণ প্রথা বলা যায়। প্রাক আরব যুগে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। নারীদের সকল কিছু নির্ভর করত পুরুষের ইচ্ছার ওপর। এ সময় নারীদেরকে ভোগপণ্য হিসেবে গণ্য করা হতো। পুরুষরা ইচ্ছা মতো বিয়ে করতেও তালাক দিতে পারতো। তবে অভিজাত নারীদের অবস্থা মোটামুটি ভালো ছিল। তো অভিজাত সংখ্যা কিন্তু খুব কম ছিল। অভিজাত কিছু কিছু নারীদের অবস্থা ব্যতীত বাকি যত সকল নারী ছিল প্রাক আরব যুগে, সকলের অবস্থায় ছিল তারা পুরুষের ওপর নির্ভরশীল। অর্থাৎ পুরুষ যা বলবে সেটাই তাদেরকে মানতে হবে। এরকম একটা অবস্থা কিন্তু আমরা প্রাক আরব যুগে, অর্থাৎ প্রাক ইসলামিক যুগে আমরা আরব সমাজ ব্যবস্থায় দেখতে পাই। কন্যা সন্তান হত্যা আয়ামে জাহিলিয়া যুগের সবচেয়ে লজ্জাজনক ব্যাপার। অনেক পিতা লজ্জা ও দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তান জীবন্ত কবর দিত। অর্থাৎ এখানে লজ্জা বলা হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করা হতো, সমাজে তাকে নিগৃহীত করা হতো। এই কারণে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তারা এটা মানুষজনের কাছে পৌঁছাতেই দিত না, দেওয়ার আগেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। তাছাড়া দারিদ্র্যের ভয় একটা মেয়েকে লালন পালন করা, বিয়ে দেওয়া, এই যে বিভিন্ন নিয়ম কানুনগুলো ছিল, এই কারণে বাবারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। পাক ইসলাম যুগে নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছিল। পরনিন্দা, পরশ্রী কাতরতা, নারী হরণ, চুরি, মদ্যপান ইত্যাদি ভয়াবহ রূপ লাভ করেছিল। প্রাক ইসলামী যুগে মানুষেরা ছিল
কুসংস্কারচ্ছন্ন। তাহলে দেখো আমরা এটুকুর মধ্যে কিন্তু আমাদের যে প্রাক ইসলামী যুগের সামাজিক অবস্থা সেটা উপস্থাপন করলাম, অর্থাৎ আমাদের কাছে জানতে চেয়েছিল আর্থসামাজিক অবস্থা, আমরা এটার মাধ্যমে আর্থসামাজিক অবস্থাটা তুলে ধরলাম। প্রাক ইসলামী যুগে রাজনৈতিক অবস্থা, আমরা রাজনৈতিক অবস্থাটা দেখব। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়, নৈরাশ্যজনক ছিল, মানে খুবই বাজে একটা অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা। তাই আমরা এভাবে বলে নিতে পারি যে অত্যন্ত শোচনীয় ও নৈরাশ্যজনক ছিল। কেমন ছিল দেখি আমরা। গোত্র শাসন ব্যবস্থা, প্রাক ইসলামী যুগে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, আরবে বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, এ সকল গোত্রের নেতৃত্বেই শাসন কার্যক্রম পরিচালিত হতো। অর্থাৎ আমরা সেই সময় দেখব যে প্রাক ইসলামী যুগে গোত্রীয় শাসন ব্যবস্থাটা প্রচলিত ছিল। গোত্রপ্রীতি, গোত্রপ্রীতি বেদুইন আরবের মূল প্রেরণা। এই প্রেরণার মূল কথা হলো গোত্রের অন্য সদস্যদের প্রতি সীমাহীন নিঃস্বার্থ আনুগত্য, শ্রদ্ধাবোধ। গোত্রের প্রতি আরবদের এই অকৃত্রিম ভালোবাসা আনুগত্যকে আসাবিয়া বলা হতো। এখানে একটা শব্দ জানলাম, আসাবিয়া। গোত্রের সংঘাত, প্রাক ইসলামী যুগে আরবদের পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়া দৌড় প্রভৃতি বিষয়সহ কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ চলতো। কোনো কোনো ক্ষেত্রে এই সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলতো। তাই দেখো জাস্ট সামান্য বিষয়গুলো নেই, তাদের মধ্যে এরকম দীর্ঘ দিন ধরে এই সমস্যাগুলো চলতো। গোত্রীয় জোট, মক্কার নেতৃত্বে ইসলাম পূর্ব আরব গোত্রীয় জোট গড়ে উঠেছিল। আরব গোত্রপতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটি চুক্তি স্বাক্ষরিত, যাকে বলা হয় ইলাফ। এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। শেখ বা গোত্র প্রধান, ইসলাম পূর্ব যুগে আরবরা প্রত্যেক গোত্রের জন্য একজন প্রধান থাকতো, তাকে শেখ বলা হতো। বয়স, বিচক্ষণতা, অর্থনৈতিক সচ্ছলতা বিবেচনা করে শেখ নির্বাচন করা হতো। মক্কার পৌরসভা সমিতি তীর্থযাত্রীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য এছাড়া মক্কার বিচার ব্যবস্থা ছিল যার মুল্লুক তার। চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, দাঁতের বদলে দাঁত নীতিতে বিশ্বাসী ছিল। তাই বলা যায় প্রাক ইসলামী যুগে মক্কা রাজনৈতিক অবস্থা গোত্র নির্ভর ও বিশৃঙ্খল। তাহলে আমরা এখানে তাদের যে গোত্রীয় অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেটা কেমন দেখলাম, বিশৃঙ্খল। আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে তাদের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল। আমরা এখানে আলোচনার মাধ্যমে সর্বশেষ পর্যায়ে সেই বিষয়টাই দেখতে পেলাম যে আসলে তাদের রাজনৈতিক অবস্থা চরম একটা বিশৃঙ্খল পর্যায়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছিল। প্রাক ইসলামী যুগে আরবরা সাংস্কৃতিক অবস্থা, সাহিত্য চর্চা, প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চা বিশেষ খ্যাতি অর্জন করেন। এ সময় অনেক কাশিদা বা গীতিকাব্য রচিত হয়। নিজ বংশের গৌরব গাথা মেয়ে এইসব গীতিকাব্য রচিত হতো। অর্থাৎ গৌরব গাথা নিয়ে, এখানে নিয়ে হবে, নিয়ে এইসব গীতিকাব্য রচিত হতো। অর্থাৎ প্রাক ইসলামী যুগে সাহিত্য চর্চার দিক থেকে আরবরা অনেকটাই অগ্রসর ছিল। তারা এই গীতি কবিতার দিক থেকে বেশি সমৃদ্ধ ছিল। গীতি যে কবিতা, গীত করে মানে ছন্দবদ্ধভাবে যে কবিতাগুলো রচনা করা, সেই কবিতাগুলো রচনায় তারা একটা ভালো একটা অবস্থানে ছিল এবং ভালো একটা দিক তারা নিয়ে যেতে সক্ষম হয়েছিল। কবিতার চর্চার কবিতা প্রতিযোগিতা, প্রাক ইসলামী যুগে কাব্য চর্চার প্রতি আরবে বিশেষ আগ্রহী ছিল। নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। তাদের কবিতার বিষয়বস্তু ছিল তাদের বংশের গৌরব গাথা। বিষয়বস্তু যাই হোক না কেন, তাদের কবিতা উন্নত ভাষা জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তাই বলা যায় কাব্য প্রীতি ছিল আরবদের সাংস্কৃতিক সম্পদ। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আরবদের যদি ভালো, মানে প্রাক ইসলামী যুগে আরবদের ভালোর কথা যদি বলি, তাহলে তাদের এই সাহিত্য প্রীতি বা কাব্য প্রীতিটাই কিন্তু আমরা এখানে দেখতে পাই। গদ্য রচনায় প্রবাদ বাক্য, তৎকালীন আরবের গীতিকাব্য তুলনায় গদ্য রচনা প্রবাদ বাক্য অপতুল ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে গদ্যের বিকাশ দেখা যায়। একদম যে গদ্যের বিকাশ ছিল না বিষয়টা এমন না, গদ্যের বিকাশ ছিল। উকাজ মেলা, উকাজ মেলা ছিল প্রাক আরবের সাংস্কৃতিক ঐতিহ্য। হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে মেলা বসত। এই মেলায় নাচ গান সহ নানা ধরনের কার্যক্রম পরিচালিত হতো। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে 60টি কবিতা বাছাই করে তা কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এটা ছিল উকাজ মেলার বৈশিষ্ট্য। তোমরা উকাজ মেলা নিয়ে আরও অনেক কিছু পড়েছো, তোমরা জানো বিষয়টা সম্পর্কে, তো এতটুকু লিখে দিলে এখানে হয়ে যাবে। প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী, এ যুগের মানুষরা অসাধারণ সৃজনশীল প্রতিভা ছিল। তারা প্রবাদ বাক্যে খুব পারদর্শী ছিল এবং 100 পূর্বপুরুষের নাম মুখস্থ রাখতে পারত। দেখো এটা নিয়ে একটু কথা বলে নি যে তাদের যে ভালো দিকগুলো রয়েছে সেই ভালো দিকগুলো তুলতে বলেছে। কারণ আমরা তো প্রাক ইসলামী যুগে আরবের কথা বলতে গেলে তাদের সবসময় নেগেটিভ কথা বলি। আমরা আইএমএ জাহেলিয়া বলতেই নেগেটিভ একটা সেন্স কিন্তু আমাদের মাথায় কাজ করে। তো এখানে আমাদের প্রশ্নকর্তা প্রশ্নে যেটা বলেছে যে আইএমএ জাহেলিয়ার মধ্যে আমরা কোন ভালো দিকগুলো দেখতে পাই, সেই ভালো দিকগুলো এ কারণে বলছে প্রাক ইসলামী যুগের উৎকৃষ্ট গুণাবলী, ভালো যে গুণাবলীগুলো ছিল সেই গুণাবলীগুলো তুলে ধরতে আমরা সেই ভালো 4টা গুণাবলী তুলে ধরেছি। দেখো আরবি ভাষা সাহিত্যের উৎকৃষ্ট বিকাশ ঘটেছিল এই যুগে। যে আরবের যে আরবি ভাষা সাহিত্য সেটার বিকাশ কিন্তু এই প্রাক ইসলামী যুগে ঘটেছিল।
প্রাক ইসলামী যুগে গোত্রপ্রীতি নিজ গোত্রের মানুষদের মধ্যে সম্প্রীতি ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। সাহিত্য রচনায় আরবদের কৃতিত্ব বেশি ছিল, গদ্য পদ্য সাহিত্যে তাদের সমান দখলদারিত্ব ছিল। এই যে তাদের যে ভালো দিকগুলো, সেই ভালো দিকগুলো আমরা কিন্তু এখানে উপস্থাপন করলাম বা লিখে দিলাম। এটা লেখার পরে যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে প্রতিবেদন লিখতে বলা হয়েছে, সুতরাং আমাদের শেষটাও প্রতিবেদন দিয়ে করতে, প্রতিবেদন আঙ্গিকেই করতে হবে। সুতরাং আমরা এখানে বিনীত নিবেদক লিখে, নিবেদক বা বিনীত নিবেদক লিখে আমরা কি করব, আমাদের নিজের নাম এবং রোল বা শ্রেণীর নাম বা যাবতীয় যা কিছু যার যার কলেজ বা যার যার প্রতিষ্ঠানে যেমনভাবে দেয়া আছে তোমরা সেইভাবে দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। তো এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের মূল আলোচনা। এখানে সকল বিষয়ই উপস্থাপন করা হয়েছে। তোমরা এখান থেকে আমি প্রথমে বলে নিয়েছি ধারণা নিয়ে সুন্দর মতো একটা অ্যাসাইনমেন্ট করবা। অবশ্যই হুবহু কপি করা যাবে না, এখানে ধারণা নিবা, ধারণা নিয়ে আরও 2-3টা রাইটারের বই দেখবা, দেখে তথ্যগুলোকে সুন্দর মতো উপস্থাপন করবা। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।